চট্টগ্রামের বায়েজিদে জুমার নামাজের সময় মাজারে ঢুকে দুজনকে গলা কেটে হত্যা, পালানোর সময় ককটেল বিস্ফোরণ, আহত ৩। লেগা মামু আর একটা ছেলের সব মারছে ওখানে, কারা মারছে ওটা বলতে পারি না, ওরা পালাইছে। আমি তাকে ধরিয়ে ফেলেছি, ককলেট বুমটা মারাতে আমি অপস হয়ে গেছি, এরপর আমি পড়ে গেছি। মাজার বিরোধী উগ্র গোষ্ঠী হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা পুলিশের। একজন ফকির, উনার তো ওইরকম শত্রু থাকার কথা না, উনাকে যেহেতু মেরেছে, এখানে অন্য কোনো হয়তো স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় থাকতে পারে। যারা মাজার সংস্কৃতির বিরোধী তারা ওই ধরনের ঘটনা ঘটাতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর অভিযুক্ত বখাটে রুহুল গ্রেফতার, শাস্তির দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন। আইনের শাসনের প্রতি শেখ হাসিনার অনড় অবস্থানেই বেড়েছে জনসমর্থন, মন্তব্য আওয়ামী লীগের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কাজে লাগিয়ে টিকে আছে সরকার, বলছে বিএনপি। সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ারের মৃত্যু স্বাভাবিক নয়, দাবি সহপাঠী ও শিক্ষকদের। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর। এবং টানা বৃষ্টিতে সরবরাহ নেই সবজির বাজারে, কাঁচামরিচ কেজিতে আরও ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, ক্রেতাদের নাভিশ্বাস। চট্টগ্রামের বায়েজিদে একটি মাজারে ঢুকে দুইজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে জুমার নামাজের সময় হত্যাকাণ্ড শেষে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করলে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা, এতে ৩ জন আহত হন। মাজার বিরোধী উগ্র গোষ্ঠী হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। শুক্রবার জুমার নামাজের সময় নগরীর বায়েজিদ এলাকায় ল্যাংটা ফকিরের মাজারে ডবল মার্ডারের ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুর ১:২টার দিকে রহমতুল্লাহকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় খাদেম কাদের এই ঘটনা দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। একজন ফকির, উনার তো ওইরকম শত্রু থাকার কথা না, উনাকে যেহেতু মেরেছে, এখানে অন্য কোনো হয়তো স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় থাকতে পারে। হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা বায়েজিদ পাহাড়ের দিকে চলে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে। এই সময় হত্যাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেলে ৩ জন এলাকাবাসী আহত হন। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি বাসা থেকে বাইরে এলাম, বাইরে দৌড় দিলাম, তারা ধরতে চাইছে, ফুল ধরে আমি কি বেড়াই নিয়ে বলছি, তখন বোমটা মারার সাথে সাথে আমি কি শেষ। আমার বাতিজা ওইটা ওই মনিরের ছোট ভাই, ও লাড়ি নিয়ে দৌড়ায়, আমি বলি কিছে এই ঘটনা মনির ভাইরে বোম মারছে। এই জোড়া খুনের ঘটনায় বিস্মিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এই ধরনের ঘটনা ঘটার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা। ওইটার দেখা ওইটা দেখবার জন্য আসছিলাম, তো দুইটা ছোট ছোট ছেলেদের দেখছি মাথা ফাটা, ওদেরকে জিজ্ঞাসি আর ওরা বলতেছে যে লেগা মামু আর একটা ছেলের সব মারছে ওখানে, কারা মারছে ওটা বলতে পারি না, ওরা পালাইছে, যারা মারছে ওরা পালাইছে, ৪-৫ জন ছিল। এদিকে ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। মাজার বিরোধী উগ্র গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ। টাকা পয়সার বিষয় থাকতে পারে এটা একটা, আর এটা হতে পারে যে যারা মাজার সংস্কৃতির বিরোধী তারা ওই ধরনের ঘটনা ঘটাতে পারে। তো এটি সবগুলো বিষয় নিয়ে আমরা দেখবো আর কি। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রুহুলকে। সকালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের রাজনগর এলাকায় ওই ছাত্রীর পথ রোধ করে একই এলাকার রুহুল। এ সময় স্থানীয়দের সামনে তাকে মারধর করা হয়। মোবাইলে সেই ছবি ধারণ করে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেয় ছেলেটি। এরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই রুহুল ও তার পরিবার পালিয়ে যায়। আজ সকালে সদর উপজেলার রিছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মেয়েটির বাবা বাদী হয়ে রুহুলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে দুপুরে শহরের সাইফুর রহমান হলের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ। এ সময় তারা রুহুল আমিনের উপযুক্ত শাস্তির দাবি জানান। ফ্রেন্ডের ভাই ওরে গিয়া মারছে, ওর বোনের পিছনে লাগে দীক্ষা। আর অবশ্যই আমি ওরে মার খাওয়াইছি, এই জন্য সেদিন 26 তারিখ আসার সময় আমার রাস্তার মাঝে পাইয়া ও মারছিল। একটা মেয়ে দাঁড়াইল আমার মেয়ের সাথে, এবার আমার মেয়ের সাথে তো বাইরে, তখন আমার মেয়ের সরাই উড়াইয়া এবারে কইতাছে কত হৃদয় বাপের দিয়ে আমার মার খাবাইছ, আমি এ তোর হৃদয় বাপের হাত কাটটাই না তোর হাতে দিমো, যেদিন সেদিন আমার নাম রুলাবে। মুরব্বী আমার মেম্বার ভাই আছে বা আরো যারা আছে স্থানীয় গণ্যমান্য সবাই সহযোগিতা করছে আমাকে। তো আমি তারপরে আমরা আজকে তাদের সাথে সমন্বয় করে আমরা ছেলেকে পিক আপ করি, তারা নিয়ে আসছে থানায়। সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী 2 সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে সময় সংবাদকে ফোনে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, আসামি কামরুলকে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সৌদি আদালত। গত 8 জুলাই সকালে সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এ সময় নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। পরে মরদেহ গুম করার সময় স্থানীয় লোকজন হাতে নাতে আটক করেন সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মোহিত আলমকে। এ ঘটনায় মোহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়াকে আসামি করা হয়। বাংলাদেশে দুর্নীতি নিয়ে উদ্বেগের পাশাপাশি বেড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সরকার প্রধানের প্রতি জনসমর্থন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে। গত 23 মে থেকে 10 জুন পর্যন্ত 18 বছরের বেশি বয়সী 2500 নারী পুরুষের উপর এই জরিপ চালায় সংস্থাটি। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা সরকারের থেকেও 1% বেশি। এক্ষেত্রে সরকারের জনপ্রিয়তা 66% আর প্রধানমন্ত্রীর 67। জরিপে অংশ নেওয়া 62% মানুষ মনে করেন দেশ সঠিক পথেই এগুচ্ছে। এই সংখ্যা 2014 সালের জরিপের চেয়ে 6% বেশি। 72% মনে করেন দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক। অংশগ্রহণকারীদের 64% রাজনৈতিক অবস্থা স্থিতিশীল বলে মত দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার পক্ষে 47% অংশগ্রহণকারী, যা আগের চেয়ে 3% কম। এদিকে এই জরিপের বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেছেন, কোনো জরিপই চূড়ান্ত ফল নয়, তবে প্রতিটি জরিপ থেকেই দিক নির্দেশনা পাওয়া যায়। বিকেলে সময় সংবাদকে তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনমত জরিপের মাধ্যমে সব পক্ষকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কোনো জরিপের চূড়ান্ত কোনো মতামতের প্রতিধ্বনি নয়, আবার কোনো জরিপের ফেলনা নয়। প্রত্যেক জরিপেরই কোনো না কোনো একটা ইন্ডিকেশন পাওয়া যায়। তো সেই হিসেবে জরিপটাকে আমরা একটা জরিপ হিসেবে নেব এবং বিভিন্ন সময় জরিপে সরকারের জনপ্রিয়তা ওঠানামা করেই এই জরিপে ভালো মন্দ এটা সঠিক সঠিক এটা বলার কোনো কারণ নেই, কারণ তারা তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। সার্ভেটা যদি কারো পছন্দ না হয় তখন তারা এটা নিয়ে অনেক রকমের ফাঁস করবে। এখন যদি সার্ভেটা সরকার পছন্দ হয় এটা খুব বাহবা দিবে এটাকে, কিন্তু যদি অপছন্দ হয় তখন কিন্তু এটা আর কোনো সীমা থাকবে না। আইনের হাত থেকে রক্ষা পেতেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের রাজনীতির আহ্বান জানাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের গবেষণায় সরকারের প্রতি জনগণের সমর্থনের যে চিত্র উঠে এসেছে তা আইনের শাসনের প্রতি জননেত্রী শেখ হাসিনার অনড় অবস্থানের কারণেই সম্ভব হয়েছে। IRI তাদের একটা জরিপ প্রকাশিত হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের উপর। আগে শেখ হাসিনার প্রতি সমর্থন ছিল 56% মানুষের। সমস্ত প্রতিবন্ধকতার পরেও আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন 56% থেকে বেড়ে আজকে 62% হয়েছে, 6% বেড়েছে। আজকে তো পত্রপত্রিকায় আজকে তো সত্য উদ্ভাসিত হয়েছে ডক্টর ইউনূসের ষড়যন্ত্র, কিভাবে ষড়যন্ত্র হয়েছিল এই পদ্মা সেতুর বিরুদ্ধে। এটাও এই জরিপে উঠে এসেছে যে আজকে দেশের যে উন্নয়ন যে হচ্ছে আশাব্যঞ্জক, ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু সরকার কঠোর হস্তে সেইগুলো দমন করার চেষ্টা করছে। সুস্থ রাজনীতির থেকে দূরে সরে গিয়ে সন্ত্রাসের রাজনীতিতে যারা লিপ্ত হয়েছিল
তাদেরকে কোনো অবস্থাতেই তাদেরকে রেহাই দেওয়া হবে না। আপনি বিচারের মুখোমুখি হয়েছেন বলেই আজকে এত নরম সুরে এত কাকুতি মিনতি করছেন। আসুন ঐক্যের রাজনীতি করে ভেদাভেদ সব ভুলে যাই, কত ভালো ভালো কথাবার্তা। এই সুবচন কোথায় ছিল এতদিন? পেট্রোল বোমা বানানোর মাল মশলা আপনারা যোগান দিয়েছেন, পরিকল্পনা আপনারা করেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না, পরিষ্কার কথা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান সরকারের কোনো জনসমর্থন নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করেই তারা টিকে আছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নীল নকশা করে সমস্ত প্রতিষ্ঠানগুলি দলীয়করণ করেছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি আইন শৃঙ্খলা বাহিনী এক মুহূর্তের জন্য তাদের পেশাগত দায়িত্ব পালনে রত হয়, কোন বিশেষ সরকারি দলকে ক্ষমতায় রাখার জন্য যদি তারা নিয়োজিত না থাকেন, তাহলে বাংলার জনগণ দেখিয়ে দেবে স্বাধীনতা কাকে বলে। সন্ধ্যার সময়ে আরো থাকছে, আর কোনো মুসলিম শরণার্থীকে আশ্রয় দেবে না হাঙ্গেরি। ইইউ দেশগুলোকে ভাগ করে নেয়ার আহ্বান জার্মান চ্যান্সেলরের। এবং 5 জাতি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের দুর্দান্ত সূচনা বাংলাদেশের। বিকেএসপিতে ইংল্যান্ডকে 14 রানে হারিয়েছে স্বাগতিকরা। মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণের মূল পরিকল্পনাকারীদের বিচার শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি করার অন্যতম কারণ বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বর্তমানে যাদের বিচার চলছে তারা মাঠ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধী। তাদের বিচারে একটি ট্রাইব্যুনালই যথেষ্ট বলে মনে করেন তিনি। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। রিপোর্ট আফজাল হোসেনের। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত 21টি মামলায় 24 জনের রায় ঘোষণা করেছে, যাদের সবাই সে সময় গণহত্যা, হত্যা, ধর্ষণের মূল পরিকল্পনাকারী। বর্তমানে একটি মামলার আনুষ্ঠানিক বিচার চললেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে। তদন্ত সংস্থার মতে তদন্তনাধীন মামলাগুলোর অভিযুক্তরা সবাই মাঠ পর্যায়ের অপরাধী, যারা শীর্ষ মানবতাবিরোধীদের আদেশ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে। আইনমন্ত্রী বলেন, এসব দিক বিবেচনা করে ট্রাইব্যুনাল একটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করবেন এইসব যে পরিকল্পনার যারা হোতা ছিলেন এবং যারা এইসব হুকুম দিয়েছিলেন যে মেরে ফেলতে হবে এবং একটা পর্যায়ে নিজেরাই সেটাই অংশগ্রহণ করেছিলেন, সেই সব আর্কিটেক্টের বিচার হচ্ছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে যারা ফিল্ড অপারেটর ছিল তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন হচ্ছে এবং তাদেরই মূলত বিচার হচ্ছে। এইসব মামলা করতে একটা ট্রাইব্যুনালই যথেষ্ট। তবে ভবিষ্যতে মামলার সংখ্যা বাড়লে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো হবে বলেও জানান আইনমন্ত্রী। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই যে ভবিষ্যতেও একটাই ট্রাইব্যুনাল থাকবে। সো প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে, কমানো হবে এবং সেটাই এই পর্যায়ে প্রয়োজনীয়তার কারণে একটা করা হয়েছে। বর্তমান সরকার মানবতাবিরোধীদের বিচারে কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে ভোলাই মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এই কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি অহেতুক হরতাল অবরোধ করে বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছে। হরতাল অবরোধ করে খালেদা জিয়া কি পেয়েছেন? তিনি শূন্য হাতে ঘরে ফিরে গেছেন, কিন্তু অনেক মা ছেলেরা হয়েছে, অনেক বোন স্বামীরা হয়েছে, নিষ্পাপ শিশু পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। খালেদা জিয়া তাকে দেখতে যান নাই, তিনি অহেতুক ৯২ দিন সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা চালিয়ে আমাদের ব্যবসায়ীদের ক্ষতি করেছেন, আন্তর্জাতিক বিশ্বের সুনাম ক্ষুণ্ণ করেছেন এবং মানুষের জীবন ছিনিয়ে নিয়ে গেছেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেছেন, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রদের দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেছেন, আর তাই উপাচার্যকে সরাতে শিক্ষামন্ত্রীকে ভূমিকা নিতে হবে।
সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ভিসি এই অভিযোগে অভিযুক্ত যে ছাত্রদের ব্যবহার করে শিক্ষকদের উপরে যে দুর্ব্যবহার করেছেন, সেই কারণেই তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সরে যাবেন, নইলে তাকে মন্ত্রণালয়কে সরাতে হবে। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, চোখ বন্ধ করলেই প্রলয় বন্ধ হয় না। সুতরাং সমস্যাকে সমস্যা হিসাবে চিহ্নিত করে সমাধান করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেন। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ার মজুমদারের লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি সহপাঠী ও শিক্ষকদের। গতকাল রাতে নগরীর সুরমা আবাসিক এলাকার একটি মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সিলেট থেকে ইকরামুল কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্ধুরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফেরার পথে অনেক ডাকাডাকির পরও সাড়া মেলেনি শাহরিয়ারের। পরে ঘরের ভেন্টিলেটর ভেঙে তাকে জানালার সাথে ঝুলে থাকতে দেখে তারা। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে শাহরিয়ারের মৃতদেহটি উদ্ধার করা হয়। ভেন্টিলেটর ভেঙে ভিতরে টর্চ দিয়ে দেখার চেষ্টা করলো, পরে দেখা গেল যে জানালার গ্রিলের সাথে ঝুলে আছেন। তো ওইটুক উচ্চতায় তো ঝুলে সুইসাইড করা সম্ভব না। হত্যার হুমকি ওটা অনেক আগে গণজাগরণ মঞ্চের সময়ে ওনার কাছে কাফনের কাপড় পাঠানো হয়েছিল। শাহরিয়ার মজুমদার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল। সদা হাস্যোজ্জ্বল উদ্যমী এই শিক্ষার্থীর এভাবে মৃত্যু সহজভাবে নিতে পারছেন না কেউই। শাহরিয়ার গণজাগরণ মঞ্চ 2013 সালের ফেব্রুয়ারি থেকে সে অ্যাক্টিভ ছিল এবং শাহজালাল ইউনিভার্সিটিতে একজন অন্যতম সংগঠক ছিল গণজাগরণ মঞ্চের। সার্চ থেকে যারা আসতো তাদেরকে নিয়ে আসতো। শাহরিয়ারের যে মানে ব্যক্তিগতভাবে যে তার স্ট্রংনেস যেটা ছিল আর কি, সেই জায়গাটা সেটার সাথে যদি এটা বলা হয় আত্মহত্যা, তাহলে সেটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। আবার হত্যা বললেও সেটাও কারণ অনুসন্ধান করা দরকার। হাসি খুশি ছেলে কেন এইভাবে সুইসাইড করবে? এটাও সত্যি যে সে খুব ছিল, সব রকম পজিটিভ জিনিস, গণজাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধ, আমাদের ইউনিভার্সিটিতে বিশাল একটা আলপনা আঁকা হয়েছিল। সে আলপনা আঁকার সময় সে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কষ্টটা আমাদের অনেক বেশি আসলে। সে তো বড় সড়ো একটা ছেলে, কিন্তু যেখান থেকে সে সুইসাইড করার জন্য একটা বেল্ট দিয়ে বেঁধেছে, সে জায়গাটা খুবই নিচু, তাই না? কাজেই জানালা গ্রিল থেকে দেখে আমাদেরও সন্দেহ হয়, আমাদের মনে হয় যে কি ব্যাপার, এটা কেমন করে হলো। তবে এই মৃত্যুকে মেনে নিয়ে কারো ওপর কোনো অভিযোগ নেই বলে জানান শাহরিয়ারের চাচা। কিভাবে ওর মৃত্যু হয়েছে সে উপরওয়ালাই জানেন, আমরা জানি না। আমরা কাহাকেও দোষী করি না, কাহার প্রতি কোনো সন্দেহ নাই। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আমি হত্যাকাণ্ড তো বলতে পারবো না, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য আমরা এই মর্গে প্রেরণ করছি, তার শুরুতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমার রিপোর্ট না আসা পর্যন্ত আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। শুক্রবার দুপুরে লাশ ময়না তদন্তের পর হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও সহপাঠীরা। সময় সংবাদ, সিলেট। মোয়াল্লেম ফি জমা দেওয়ার পরও প্রায় 11,000 হজ গমনেচ্ছু সৌদি আরব যেতে না পেরে বিক্ষোভ মিছিল করেছেন। দুপুরে জুমার নামাজ শেষে আশকোনা হজ ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় তারা এই ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আশকোনা হজ ক্যাম্প থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত 2,384 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 58,289 জন হজযাত্রী নিয়ে 161টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এদিকে ফ্লাইটের শিডিউল বারবার পরিবর্তন করা এবং কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন অনেক হজযাত্রী। যে দুর্নীতির মহোৎসব আয়োজন করেছে, আমি মনে করি এই পরিচালককে জরুরি ভিত্তিতে ওনার অপসারণ দাবি করছি। সাথে সাথে আমি এও বলবো, একটু বিচার বিভাগীয় তদন্ত করে এই হজ ব্যবস্থাপনায় যে দুর্নীতি মহোৎসব হয়েছে তার শাস্তি বিধান করা। সরকারের উচ্চ মহল থেকে সব ধরনের প্রচেষ্টা নিয়েছে এবং নিয়েছিল হাজি যাতে সম্পূর্ণ হাজি যেতে পারে। কোঠার অতিরিক্ত হওয়ার কারণে কিছু হাজি যেতে পারছে না। মাত্র কয়েকদিনের ব্যবধানেই রাজধানীর কাঁচা বাজারে কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে প্রতি কেজি 350 টাকা দরে। একই সঙ্গে অন্য সবজির দরও বেড়েছে আগের তুলনায়। কারণ হিসেবে কয়েকদিনের টানা বৃষ্টিকেই দায়ী করছেন বিক্রেতারা। পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দামও। তবে অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
হরেক রকম তরকারি তার হরেক রকম নাম, হঠাৎ করে হাট বাজারে বাড়লো তাদের দাম, একটুখানি দাম বাড়াতে গর্ব করে আলু, করলা বলে আমার দামে যাই শুকায়ে তালু, বেগুন বলে আগুন লাগে আমার চড়া দামে, লাল টমেটোর দামটা শুনে সব ক্রেতাই ঘামে, পেঁয়াজ বলে আমার মতো দাম বাড়েনি কারো, গিন্নিরা কয় রান্নাঘরে বাসছে 12.5। ছন্দে ছন্দে এভাবেই কাঁচা বাজারের চিত্র তুলে ধরছিলেন একজন ক্রেতা। কেননা 70 টাকার নিচে কোনো সবজি মিলছে না রাজধানীর কাঁচা বাজারে। গেল কয়েকদিনের টানা বর্ষণে বাজারেই আগুন বলে জানিয়েছেন বিক্রেতারা। ভেন্ডি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা, উস্তা হলো 80 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 350 টাকা কেজি। যে মাল আসে তার চেয়ে বেশি কিনা দাঁড়ি, কারণ এই জন্য আর কি মালের দাম বেশি। 60-70 টাকার নিচে কোনো কাঁচা বাজার নাই। মাছ বাজারে একুরিয়ামের মধ্যে সাঁতার কাটছে রুই কাতল। এর মধ্য থেকে জীবন্ত মাছ কিনে নিচ্ছেন ক্রেতারা। ফরমালিন মুক্ত আর কোনো প্রকার কেমিক্যাল না থাকার শতভাগ নিশ্চয়তা থাকায় ক্রেতারা একটু বেশি দাম হলেও আগ্রহ নিয়ে কিনছেন এইসব তাজা মাছ। মানুষের একটু সুবিধা কি এখানে যেটা পাইতেছে, কালার সুন্দর, তার জন্য মানুষ নিতে পারতেছে। এটা দেখে ভালো লাগে, দাম বেশি হলেও এটা কেনার প্রতি আগ্রহ বেশি জাগে। তবে এ সপ্তাহে প্রায় সব ধরনের মাছই কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিক্রেতারা তো বলছে যে যা আমরা কিনি সেই হিসাবে বিক্রি করি, যখন কম পাই তখন কম, যখন বেশি পাই তখন বেশি। 10-20টা 30টা বেশি, কারণ বৃষ্টির জন্য, বন্যা তো, পানির জন্য মাছ অনেক সমস্যা। একটা মাছ কিনলাম, এটা গত শুক্রবার 300 টাকার মধ্যে কিনছি, 350 টাকার মধ্যে কিনছি, আজকে 400 টাকা কিনলাম। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 600 টাকা, গরু 380 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 155 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। স্থায়ী জাদুঘর নির্মাণ করতে ও দ্রুত সময়ের মধ্যে অর্থ সংগ্রহ করতে 3 মাস ব্যাপী প্রচার অভিযানের সূচনা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ট্রাস্টি সদস্যরা। তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবোজ্জ্বল যুদ্ধের স্মৃতি স্মারক সংরক্ষণ করতে আরও প্রায় 22 কোটি টাকার আর্থিক অনুদানের প্রয়োজন রয়েছে। যে কেউ চাইলে বিকাশ অ্যাকাউন্ট নম্বর 017306000062 এবং মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর 1501106586370001 যে কোনো পরিমাণ আর্থিক অনুদান এই নাম্বারে পাঠাতে পারবেন। এবং দেশে বিদেশে জঙ্গি ও সাইবার অপরাধ দমনে যুব সমাজকে সৈনিক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের 11তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় যুব জোটের নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, পেট্রোল বোমার মাধ্যমে সন্ত্রাস চালিয়ে গণতন্ত্রের চর্চা থেকে তিনি দূরে সরে গেছেন। সাইবার অপরাধী, জঙ্গি দমন ও আগাছা পরিষ্কারের সামনের কাতারের সৈনিক হওয়া, এই তো আপনাদের কাজ। আমি আশা করব আগামীকাল থেকে যুব সংগ্রাম পরিষদ আপনারা আপনার স্তরে পরিকল্পনা করবেন। সকলের গণতন্ত্র, জঙ্গির কোনো গণতান্ত্রিক অধিকার নাই, আগুন যুদ্ধের কোনো গণতান্ত্রিক অধিকার নাই। খালেদা জিয়াকে গণতন্ত্রের ভিতরে জায়গা দেওয়ার প্রস্তাব করবেন না। বেগম খালেদা জিয়া তো গণতন্ত্রের ছিলেন, উনি পেট্রোল বোমা হাতে, গ্রেনেড হাতে গণতন্ত্রের ঘর থেকে বেরিয়ে গেছেন। হাঙ্গেরি আর কোনো মুসলিম শরণার্থীকে আশ্রয় দিতে চায় না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে অভিবাসী সংকটের মূলে জার্মানিকে দায়ী করে তিনি বলেন, ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা মূলত জার্মানিতেই যেতে চায়। এদিকে 2 লাখ অবৈধ অভিবাসীকে পুনর্বাসন করতে ইইউ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, প্রায় 1 লাখ অভিবাসীকে ইউরোপের দেশগুলোতে ভাগ করে দেওয়া হবে। অভিবাসীদের দায় কয়েকটি দেশের উপর না চাপিয়ে ইইউভুক্ত দেশগুলোকে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে হাঙ্গেরি থেকে ছেড়ে যাওয়া অস্ট্রিয়াগামী একটি ট্রেনের যাত্রীদের পথিমধ্যে জোরপূর্বক আশ্রয় শিবিরে পাঠানো হলে পুলিশের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হয়। ইইউর ডাবলিন আইন অনুযায়ী দেশটির প্রশাসন বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের বুদাপেস্ট ছাড়ার অনুমোদন না দেওয়ায় অভিবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
আইসিআরসি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের খবর। বিকেএসপিতে 5 জাতির টি-20 ক্রিকেট টুর্নামেন্টের শক্তিশালী ইংল্যান্ডকে 14 রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে 8 উইকেটে 117 রান করে আলম খানের দল। জবাবে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 103 রানে থেমে যায় ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শামীমের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 4 রানে তিনি আউট হন। এরপর মনিরুজ্জামান 14 রানে আউট হলেও অপূর্ব কুমার ও অধিনায়ক আলম খানের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। আলম 19 ও অপূর্ব 22 রানে আউট হন। তবে তীর্থর 10 বলে 17 রানের ইনিংসে নির্ধারিত 20 ওভারে 117 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। জবাবে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড, কিন্তু গুডউইন 31 ও ফ্লিন 33 রান করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। তবে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি ইংল্যান্ড শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। শেষ পর্যন্ত 103 রানে তাদের ইনিংস থামলে দারুণ এক জয় পায় বাংলাদেশ। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ধ্রুপম তীর্থ। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের বায়েজিদে মাজারে ঢুকে দুজনকে গলা কেটে হত্যা। পালানোর সময় ককটেল বিস্ফোরণ, মাজার বিরোধী উগ্রগোষ্ঠী হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা পুলিশের। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর অভিযুক্ত বখাটে রুহুল গ্রেফতার। শাস্তির দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন। আইনের শাসনের প্রতি শেখ হাসিনার অনড় অবস্থানেই বেড়েছে জনসমর্থন, মন্তব্য আওয়ামী লীগের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কাজে লাগিয়ে টিকে আছে সরকার, বলছে বিএনপি। সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ারের মৃত্যু স্বাভাবিক নয়, দাবি সহপাঠী ও শিক্ষকদের। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর। এবং টানা বৃষ্টিতে সরবরাহ নেই সবজির বাজারে। কাঁচামরিচ কেজিতে আরো 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 350 টাকায়, ক্রেতাদের নাভিশ্বাস। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।